রবীন্দ্রনাথকে বলা হতো গুরুদেব, আর গুরু বলা হতো যাকে, তার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা কোনো অর্বাচীন বাতুলও করেন না কোনো দিন। রবীন্দ্রনাথের পর আপামর সাধারণ বাঙালির কাছে যিনি দ্বিতীয় আলোকদিশারি, তিনি বোধ হয় সত্যজিৎ রায়। বিদগ্ধজনেরা এই সহজ সমাপতন শুনে আমায় মারতে আসতে পারেন, কিন্তু সত্যজিতের ব্যক্তিত্ব, তার আন্তর্জাতিক খ্যাতি, তার আকৃতিগত আকর্ষণ, আর শেষমেশ রবীন্দ্রনাথের নোবেলের পর তার অস্কারটুকু তাকে রবীন্দ্রনাথের যোগ্য সাংস্কৃতিক উত্তরাধিকারী করে দিয়ে গিয়েছে সাধারণ বাঙালি দর্শকের মনে, যাদের পুজোর অর্ঘ্যের সামনে সবসময় একজন অদৃশ্য অতিনায়ক লাগে। এরা রবীন্দ্রনাথ পড়েননি, সত্যজিৎ রায়ও দেখেননি মন দিয়ে, মাঝে মাঝে গুপিবাঘা বা সোনার কেল্লা ছাড়া। তবু বাংলা মানুষে রবীন্দ্রনাথের পর সুকুমার পুত্র সত্যজিৎ রায় কোথায় যেন একটা অঘোষিত যুবরাজ। সে দুজনের পারিবারিক ঐতিহ্যের কারণেই হোক, আর বাঙালিকে জগৎসভায় প্রতিষ্ঠা দেওয়ার জন্যই হোক। অথচ গুরুদেব রবীন্দ্রনাথের পর স্বাভাবিকভাবেই যার গুরু বলে খ্যাত হওয়া উচিত ছিল, তিনি সত্যজিৎ হয়েও হলেন না। আজও বাঙালির মনে অবিসংবাদী গুরু উত্তম কুমার। কোনো মিঠুন চক্রবর্তী, কোনো সৌরভ গাঙ্গুলি, কোনো প্রসেনজিৎ তাকে সে অমোঘ ভক্তি এতটুকু টলাতে পারেনি। আজও, তার মৃত্যুর 30 বছর পরেও, উত্তম কুমারের এই অমরতা পিছনে কে দায়ী আমরা জানি না। আমার অনুমান, ঈশ্বরের পরেই অন্য কোনো সর্বশক্তিমান উপস্থিতি থাকেন, যার ভূমিকা প্রায় পৌরাণিক মেফিস্টো বা ফাউস্টের মতো, কিংবা তাদের থেকেও বড়। তার নাম শ্রী নস্টালজিয়া। এই ভদ্রলোক দিনের পর দিন স্মৃতির বাগানে সযতন জলসিঞ্চনে নির্মাণ করেছেন নতুন সত্তা। সত্যিকারের স্মৃতির মানুষটার সঙ্গে যার প্রায় কোনো মিলই নেই। আমরা আজ উত্তম কুমার বলতে যা বুঝি আর সত্যিকারের উত্তম কুমার কী ছিলেন তার মধ্যে বিস্তর তফাৎ আছে নিঃসন্দেহে। কিন্তু উত্তম কুমারের এই স্বর্ণায়ু কি কেবলমাত্র তার চেহারার টানে, কিংবা তার অভিনয়ের আকর্ষণে, নাকি বাড়তি আরও কিছু? যে কোনো ম্যাটিনি আইডলই এই বাড়তিটুকু নিয়ে বেঁচে থাকেন, এবং একসময় ধীরে ধীরে তার নিজস্ব একান্ত ব্যক্তিত্বের চারপাশে এই দর্শক দাক্ষিণ্যই এক অলক্ষ চলচ্চিত্র তৈরি করে। সেই ছত্রছায়ায় তারকা এত স্বচ্ছন্দ বোধ করতে থাকেন যে একটা সময়ের পরে দর্শকাকুলতার রাজছত্রটাই তার প্রধান অস্তিত্ব হয়ে দাঁড়ায়। সেটা ছাড়া স্বাভাবিকভাবেই তারা নির্জন ও বিপন্ন বোধ করেন। মহাকাল আমাদের দিব্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে উত্তম কুমারের ক্ষেত্রে গত 30 বছর ধরে তার মহিমার প্রতিকৃতি ক্রমশ আরও উজ্জ্বল হয়েছে দর্শক মনে। যারা উত্তম কুমারের জীবদ্দশার ভক্ত, তারা আজও তার কোনো উত্তরাধিকারীকে স্বীকার করেন না। যারা সে সময় উত্তম কুমারকে তেমন পাংতেও গণ্য করতেন না, বরং সৌমিত্র চট্টোপাধ্যায়ের শিক্ষা দীক্ষা, সত্যজিৎ সান্নিধ্য, রাজনৈতিক প্রাগতিশীলতাকে অনেক বেশি মনস্ক বাঙালির আদর্শ মনে করতেন, তারাও ধীরে ধীরে টেলিভিশনের মেগা ধারাবাহিকে বা নানান অকিঞ্চিতকর ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্রমিক ক্ষয় দেখতে দেখতে কখন যেন অবশেষে উত্তম কুমারকেই নায়ক বলে গ্রহণ করে নিয়েছেন শেষ অবধি। যারা উত্তমোত্তর যুগের দর্শক, তারা প্রায় গল্পকথার মতো উত্তম কুমারের সম্পর্কে নানা ছবির টুকরো, নানা ঘটনার ইঙ্গিত এবং প্রধানত বাড়ির প্রধানদের অকৃত্রিম উচ্ছ্বাসে কতকটা প্রভাবিত হয়ে উত্তম কুমার নামক ফেনোমেননটিকে ঐতিহাসিক ভাবলেও বর্জন করেননি। আমি এই প্রজন্মের সেই মানুষগুলোর কথা বলছি যাদের কাছে রবীন্দ্রনাথ, সত্যজিৎ দুজনই দুটি যুগের পৌরাণিক নায়ক। তাদের কাছে কতকটা হলেও বাস্তব হচ্ছে ফেলুদা। অঞ্জন দত্তর ব্যোমকেশ বক্সী চলছে রমরম করে। চিড়িয়াখানা যখন মুক্তি পেয়েছিল, আমি এতটাই ছোট যে তার দর্শক প্রভাব সম্পর্কে সম্যক কিছু জানি না। ব্যোমকেশের ভূমিকায় বেশিরভাগ দর্শকেরই আবির চট্টোপাধ্যায়কে দুর্দান্ত লাগছে, কিন্তু সেটা স্বতন্ত্র সত্য। এক্ষেত্রে যেটা অবধারিত ছিল সেটা উত্তম কুমারের সঙ্গে তুলনা। সব্যসাচী চক্রবর্তী তার গোটা ফেলুদা জীবনটাই এই তুলনার শিকারে কাটালেন। এ থেকে কি বুঝবো আমরা? ব্যোমকেশ উত্তম কুমারের থেকে বড় ব্র্যান্ড আজও বাঙালির মনে? না, উত্তম কুমারের আসল উপস্থিতি প্রতিটি
পঞ্চাশোর্ধ্ব দিদিমার কুমারী হৃদয়ের মন্দিরে, যেখানে আর কোনো কিছুই আসে যায় না, যেখানে প্রেম মানেই পুরুষোত্তম, যার সাবেক নাম আসলে উত্তম কুমার। 5 সেপ্টেম্বর 2010।